হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজ আমি তোমাদের সাথে যে গল্প বলবো তা শুনলে তোমাদের পাইপ দিয়ে জল বের হয়ে যাবে। তাহলে আর দেরি না করে কানে হেডফোন পরে বসে পড়ো গল্পটি শোনার জন্য। যুবতীকে নিয়ে সাধুবাবা যখন নিজের কুঠুরিতে ঢুকল তখন কেউ তাদের দেখতে পায়নি। সুন্দরী লাসময়ীকে ঘরে ঢুকিয়ে সাধুবাবা দরজা ভেজিয়ে দিল। লুনিজিয়ানার নাম তোমরা সকলে শুনেছ। আমরা যেখানে বসে আছি সেখান থেকে গ্রামটা বেশি দূরে নয়। তোমরা বোধহয় জান যে ওখানে একটা মঠ আছে। মঠটা এককালে বেশ বড় ছিল। অনেক মঠবাসী, যাজক, পাদ্রী এরা সব বাস করত। বর্তমানে মঠটির দৈন্যৎসা চলছে। সে যাজ্ঞে এই মঠে এক যুবক মঠবাসী থাকত। কিন্তু সে যে কি উদ্দেশ্যে যাজক হবার বাসনায় এই মঠে আড্ডা গেড়েছিল তা সেই জানে, কারণ মঠের ধর্মীয় নিয়মকানুন মেনে চললেও ধর্মের প্রতি তার নিষ্ঠা বা আগ্রহ ছিল না। তার শরীরে যৌবনের তাপ ছিল প্রবল। চেষ্টা করে সে রিপু দমন করতে পারত না। যে সময়ের কথা বলছি সে সময়ে মঠের আশেপাশে কোদো বাড়ি ছিল না। মঠটা বেশ নির্জন জায়গাতেই ছিল। একদিন দুপুরে নিদাঘতাপে ক্লান্ত হয়ে সকলেই যখন ঘুমে অচেতন, সেই সময় আমাদের সেই মঠবাসী কিন্তু জেগে আছে। তার চোখে ঘুম নেই। বাইরে মৃদু মন্দ বাতাস বইছিল। গাছের পাতা দোল খাচ্ছিল। ঘরের ভেতর গরম, বাতাসের কিছু অভাব। তাই সে মঠের বাইরে বেরিয়ে এসে গাছের ছায়ে ছায়ে পায়চারি করতে লাগল। চিত্ত অস্থির। এমন সময় তার নজরে পড়ল রূপবতী ও অতীব সুন্দরী একটি নারী। বোধহয় স্থানীয় কোনো কিষাণ কন্যা। শাকপাতা আহরণ করছে। মঠবাসী যুবকের চোখ চকচক করতে লাগল, হৃদয়ের স্পন্দন দ্রুত হল, প্রাণমন চঞ্চল হল। আহা, ওই যুবতীকে যদি একবার কাছে পেতে পারি। সে যুবতীটির কাছে এগিয়ে গিয়ে তার সঙ্গে আলাপ করল। আহা সুন্দরী, এই রোদে তোমার কত না কষ্ট হচ্ছে। রোদে আর একটু পড়লে তো আসতে পারতে। সুন্দরী বলল, তখন অন্য মেয়েরা এসে যে ভালো শাকগুলো তুলে নিয়ে যায়। তাছাড়া ঘরে ঘুম আসছিল না, কি আর করি, ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়লুম। তা বেশ করেছ সুন্দরী। ভাগ্যিস এসেছিলে, তাই তো তোমার মতো সুন্দরীকে দেখতে পেলাম। এত রূপ তুমি কোথায় পেলে? তোমার চোখ, তোমার নাক সবই অতুলনীয়। যুবতী ফিক করে হেসে ফেল। তারপর কপট ক্রোধ প্রকাশ করে বলল, মুখ আর হাত ছাড়া আমার সারা দেহটাই তো ঢাকা, তবে তুমি কি করে বুঝলে আমার দেহ কেমন? যুবক বলল, মুখ দেখলেই সব বোঝা যায়। মুখ তো তোমাদের আয়না। তা বেশ তো, আমার সঙ্গে আমার ঘরে চলো না, যাচাই করে দেখব যা বললুম তা সঠিক কিনা। বাইরে বড় রোদ, আমার ঘরে একটু ছায়ে বসবে। যুবতীও বোধহয় জ্বালায় দগ্ধ হচ্ছিল। যুবকটিও বেশ স্বাস্থ্যবান ও সুপুরুষ। সে রাজি হয়ে যুবকের অনুসরণ করল। মঠের সকলেই তখন ঘুমে আচ্ছন্ন। বারান্দায় বা প্রাঙ্গণে কেউ নেই। যুবতীকে নিয়ে সাধুবাবা যখন নিজের কুঠুরিতে ঢুকল তখন কেউ তাদের দেখতে পায়নি। সুন্দরী লাসময়ীকে ঘরে ঢুকিয়ে সাধুবাবা দরজা ভেজিয়ে দিল। সে হাতে পাকা ফল পেয়ে এতই উন্মত্ত যে দরজার খিল বা জানালার ছিটকিনি বন্ধ করতে ভুলে গেল। অচিরে দুজনে রতিরঙ্গে মেতে উঠল। মেতে তো উঠবেই। একজন ঘি, অপরজন তাগুন। দুজনেরই যৌবনের জোয়ার, কেউ কাউকে পরাজিত করতে পারছে না। কখনো দ্রুত নিঃশ্বাস পতনের শব্দ, ঘর্মাক্ত দেহের শব্দ অথবা খিলখিল হাসি। এদিকে মঠাধ্যক্ষের ঘুম ভেঙে গেছে। তিনি শয্যা ত্যাগ করে মুখে চোখে জল দিয়ে ঘুমের জড়তা দূর করবার জন্যে বারান্দায় পায়চারি করতে লাগলেন। পায়চারি করতে করতে সেই মঠবাসীর কুটিরের সামনে আসতেই ভেতরে নারীকণ্ঠের আওয়াজ শুনে চুপ করে দাঁড়িয়ে পড়লেন। রাত্রের অন্ধকারে এমন দু একটা ঘটনা আগে ঘটেছে, কিন্তু দিনে দুপুরে? এদের সাহস তো খুব। সমুচিত শাস্তি দিতে হবে। মঠাধ্যক্ষ প্রথমে ভাবলেন দরজাটা সহসা খুলে দেন, কিন্তু হয়তো তিনি মিথুন মূর্তি দেখবেন। সে দৃশ্য তিনি কি করে সহ্য করবেন? তাই তিনি নিজের ঘরে ফিরে গিয়ে দরজাটির উপর নজর রাখলেন। যুবক সাধু বেরোলেই তাকে ধরবেন। ওদিকে যুবক যুবতী এত মত্ত যে ওরা কিছু সন্দেহ করেনি। তাছাড়া এমন অবস্থায় নরনারী এতদূর উত্তেজিত থাকে যে পারিপার্শ্বিক কোনো অবস্থায় তাদের বিচলিত করতে পারে না। মঠাধ্যক্ষ যে সব জেনে ফেলেছেন তা তারা সন্দেহ করতে পারেনি। কিছুক্ষণ অপেক্ষা করবার পর মঠাধ্যক্ষ দেখলেন ওরা এখনো দরজা খুলছে না। তখন তিনি ঘরের বাইরে এসে প্রায় ওদের দরজার সামনে অপেক্ষা করতে লাগলেন। এদিকে যুবক যুবতী উবুজেই তৃপ্তি লাভ করে বিশ্রাম নিল। যুবতী এবার ঘরে ফিরতে চায়। দেরি তো হয়েই গেছে, আর দেরি হলে পিতামাতা তার খোঁজ করবে। সে বস্তু সংযত করে কেশগুচ্ছ বিন্যস্ত করে মুখ মুছে বাইরে বেরোবার জন্য প্রস্তুত।
তখন যুবক বলল, দাঁড়াও, বাইরেটা একবার দেখে নিতে দাও। দরজা তো ভেজানি ছিল, কিন্তু দরজায় একটা ফুটো ছিল। যুবক সাধু সেই ফুটো দিয়ে বাইরে দৃষ্টি নিক্ষেপ করল। সর্বনাশ! অল্প দূরে মঠাধ্যক্ষ তারই কুঠুরির দিকে দৃষ্টি নিক্ষেপ করে অপেক্ষা করছেন। এখন কি হবে? মঠাধ্যক্ষ নিশ্চয়ই সব জানতে পেরেছেন। মঠের ভেতরে কোনো মেয়েকে আনাই তো অন্যায়, তারপর সে মেয়েটিকে নিয়ে যা করেছে সে অপরাধের তো কোনো ক্ষমা নেই। তাকে কঠোর সাজা পেতেই হবে। সে যে ভয় পেয়েছে তা মেয়েটিকে জানতেই দিল না। যুবক ভীষণ চতুর। মনে মনে একটা কর্মপথ ঠিক করে নিল। মঠাধ্যক্ষকে জব্দ করতে হবে। সে মেয়েটিকে বলল, তুমি চুপচাপ আমার খাটিয়ায় শুয়ে থাক, আমি বাইরে বেরিয়ে একটু দেখে আসি তোমাকে কি করে লুকিয়ে বাইরে বার করে দেওয়া যায়। ইতিমধ্যে মঠাধ্যক্ষ তার অফিস ঘরে ফিরে গেছেন। যুবক সাধু ঘর থেকে বেরিয়ে দরজায় তালা লাগিয়ে নিয়মানুযায়ী চাবিটি মঠাধ্যক্ষের ঘরে জমা দিতে গেল। এমন ভাব দেখাল সে যেন কিছুই করেনি, কিছুই জানে না। ঘরের চাবি মঠাধ্যক্ষের হাতে দিয়ে বলল, ফাদার, আজ সকালে আমি আমার নির্ধারিত ওজন অনুযায়ী জ্বালানি কাঠ সংগ্রহ করতে পারিনি। চাবি রইল, আমি কাঠ আনতে যাচ্ছি। মিথ্যা কথা বলবার সময় তার চোখের একটি পাতাও পড়ল না। মঠাধ্যক্ষ ভাবলেন তিনি যে যুবক সাধুর কুকীর্তি জেনে ফেলেছেন তা সে জানে না। কোনো মেয়েকেও তার ঘর থেকে বেরোতে দেখা যায়নি। মেয়েটা তাহলে তার ঘরেই আছে। ছোকরা বেরিয়ে যাক, তারপর দেখি কি করা যায়। মঠাধ্যক্ষ ভাবলেন সকল সাধু বাবাকে ডেকে তাদের সামনে দরজা খুলবেন, নাকি ছুরিটাকে জিজ্ঞাসা করবেন, তুই এখানে কি করে এলি আর কি করেছিস। তারপর ভাবলেন ছুরিটা হয়তো সাধারণ গেরস্থ বা চাষার ঘরের মেয়ে নয়, হয়তো কোনো উচ্চ বংশের মেয়ে। তাহলে তো বেচারির লাঞ্ছনা, অবজ্ঞা ও অপমানের শেষ থাকবে না। সে বড় খারাপ কাজ হবে, তার চেয়ে একা ওর ঘরে ঢুকে আগে সবকিছু জেনে নেওয়া ভালো। মনস্থির করে মঠাধ্যক্ষ ঘরের তালা খুলে চুপি চুপি ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। ঘরের ভেতর গরম, তাই যুবতী তার সমস্ত পোশাক ছেড়ে যৎসামান্য অপবাস দিয়ে নিজেকে আবৃত করে রেখেছিল। সহসা অপরিচিত মঠাধ্যক্ষকে ঘরের ভেতর প্রবেশ করতে ও দরজা বন্ধ করে দিতে দেখে স্বল্পবাস যুবতী ভীষণ ভয় পেল। সে কাঁপতে লাগল, গাল বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ল। এদিকে এমন একটি নজরধরা সুপুষ্ট সুন্দরী যুবতীকে দেখে মঠাধ্যক্ষ মশাইয়ের অবস্থা কাহিল। তিনি যুবতীর ক্রন্দন গ্রাহ্য করলেন না। নিজেই মদনানন্দে এতদূর পুলকিত হয়ে উঠলেন যে তার যুবক শিষ্য সুন্দরীকে দেখে এতদূর গভীরে যায়নি। তিনি মনে মনে বলতে লাগলেন, সুযোগ যখন পাওয়াই গেছে তখন তার সদ্ব্যবহার করতে ক্ষতি কি? সামনে এমন পাকা ফল দেখে সেটিকে গাছ থেকে পেড়ে খেতে ক্ষতি কি? বুড়িটাকে দেখতে বেশ ভালোই, একেবারে যাকে বলে ছাপাছাপি। কেউ তো জানেও না মেয়েটা এখানে রয়েছে। আমি যদি আমার ভিতরের আগুন শান্ত করবার জন্য মেয়েটাকে রাজি করাতে পারি তাতে ক্ষতি কি? আর আমি তা করবই না কেন? কেউ তো জানতেও পারবে না। একটা পাপ যদি গোপন করা যায় তার অর্ধেক ভাগ ক্ষমার যোগ্য বলে লিখিত আছে। মঠাধ্যক্ষ নিজেকে আর সামলে রাখতে পারছে না। পুরুষ হলে যে সব লক্ষণ দেহে পরিস্ফুট হয় তার সবই তখন প্রকাশিত। এমন সুযোগ কি আর পাওয়া যাবে? মূর্খরাই এমন সুযোগ নষ্ট করে। স্বয়ং ঈশ্বরই এমন সুযোগ জুটিয়ে দিয়েছেন। মনস্থির করে সাধুমশাই তার পূর্ব সংকল্প ভুলে গিয়ে মেয়েটিকে সান্ত্বনা দিতে লাগলেন। বললেন, কেঁদ না, তোমার কোনো ভয় নেই। আমি তোমার কোনো ক্ষতি করব না। এসো না, আমরা দুজনে নিভৃতে কিছু প্রেমালাপ করি। মেয়েটি কান্না ভুলে ফিক করে হেসে ফেল। সেও তো আর লোহা বা পাথরের তৈরি নয়। মাখনের মতো তার দেহ, অল্প তাপে নরম হয়। মন্দ কি? একটু মজা করাই যাক না। না হয় মানুষটার একটু বয়সই হয়েছে। মঠাধ্যক্ষ নিজেকে আর সামলাতে পারলেন না। আহা, মেয়েটি কি কোমল! সে কি তার দেহবার সহ্য করতে পারবে? বেচারি যদি আঘাত পায়। তিনি তাকে ওপর তুলে নিলেন। মেয়েটি কৌতুক অনুভব করল। এইরকম বিপরীত ভাবেই উবুজে বেশ কিছুক্ষণ ধরে মেতে রইল। যুবক সাধু কিন্তু বারান্দায় এক জায়গায় লুকিয়েছিল। সে কাঠ কুড়োতে বনে যায়নি। মিথ্যা কথা বলেছিল। সাধুবাবাকে হাতে নাতে ধরবার জন্যে সুযোগের অপেক্ষায় ছিল। যখন সে দেখল সাধুবাবা তার ঘরে ঢুকে দরজা বন্ধ করল এবং বেরিয়ে আসছে না, তখন সে বুঝল একটা কাণ্ড ঘটছে। কি কাণ্ড ঘটছে তা অনুমান করা তার পক্ষে কঠিন হল না। সে যা ভেবেছিল তাই ঘটছে। যুবক সাধু বারান্দায় তার গুপ্তস্থান থেকে বেরিয়ে নিজের ঘরের দরজার সামনে এসে শব্দ না করে দরজা একটু ঠেলে দেখল দরজা ভেতর থেকে বন্ধ। জানালা ছোট একটা ফুটো ছিল। ফুটো একটা চোখ রেখে যা দেখল তাতে সে শিউরে উঠল।
এতদূর সে আশা করেনি। যুবক সাধু দরজায় ঘা দিল না বা মঠাধীশকে ডাকাডাকিও করল না। সে তার ঘরের সামনে থেকে অন্যত্র চলে গেল। সাধুবাবাও কাজ শেষ করে নিজে পরিষ্কার হয়ে নিজের অফিস ঘরে ফিরে এলো। এতক্ষণে নিশ্চয়ই ছোকরা কাঠ কুড়িয়ে বন থেকে ফিরে এসেছে অনুমান করে মঠাধ্যক্ষ যুবককে ডেকে পাঠালেন, ছোকরাকে কড়া কথা শুনিয়ে দিতে হবে। তারপর তাকে কিছুদিন বন্দি ঘরে আটকে রাখা হবে, আর সে সুযোগে মঠাধ্যক্ষমশাই নিজে যুবক সাধুর ঘরে মেয়েটিকে আনিয়ে মজা লুটবেন। যুবককে ডেকে এনে তো মঠাধ্যক্ষমশাই বকুনি আরম্ভ করল। যুবক চুপ করে সব শুনতে লাগল। সে যেন কিছু জানে না। মঠাধ্যক্ষ যখন তাকে শাস্তির কথা বলতে যাবে তখন যুবক সহসা মুখর হয়ে বলল, প্রভু, আমি এই মঠে বেশিদিন আসিনি। সেন্ট বেনেডিক্ট ঘোষিত পবিত্র নীতিগুলি সম্বন্ধে আমি এখনও ওয়াকিবহাল হইনি এবং কিছুমাত্র আগে পর্যন্ত আমার জানা ছিল না যে সাধু বেনেডিক্ট ঘোষিত পবিত্র নীতিগুলি আয়ত্ত করতে হলে এমন অকাজ করতে হয়। কিন্তু আপনি এইমাত্র যে দৃষ্টান্ত স্থাপন করে দেখালেন তা কি আমিও অনুসরণ করব, নাকি আপনি আমাকে এমন লালসা থেকে বিরত হতে নিষেধ করবেন এবং আমি যদি ইতিমধ্যে কোনো অন্যায় করে থাকি তা ক্ষমা করবেন? যুবকের কথা শুনে মঠাধ্যক্ষের চোখ তো কপালে উঠল। তিনি তো সবই বুঝতে পারলেন। যুবক তো সবই জানতে পেরেছে। যুবকও যে পাপ করেছে তিনিও সেই পাপই করেছেন। অস্বীকার করবার উপায় নেই, তাহলে সবই প্রকাশ হয়ে পড়বে। অতএব যা করেছেন তা চেপে যেতেই হবে। তিনি যুবককে ক্ষমা করলেন। এক সময়ে যুবতীকে লুকিয়ে মঠ থেকে গোপনে বার করে দেওয়াও হলো। কিন্তু মজা হলো কি যে এরপর থেকে শুরু শিষ্য দুজনেই পালা করে যুবতীকে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী নতুন গল্পে। আর বন্ধুরা, তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।